প্রশ্নটা হচ্ছে 100 ওয়াট, এটা ধরো যে কোনো তোমার ইলেকট্রিক্যাল কম্পাউন্ডের তোমার পাওয়ার দেওয়া আছে। সো 100 ওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো একটা ডিভাইস 5 ঘন্টা করে যদি আমি 30 দিন ইউজ করি তাহলে আমাকে বৈদ্যুতিক শক্তি কত ব্যয় করতে হবে। সো আমরা জানি বৈদ্যুতিক শক্তির যে ইকুয়েশন সেটা হচ্ছে W ইজ ইকুয়ালস টু PT। সো এটাকে আমরা কিলোওয়াট আওয়ারে কনভার্ট করতে হবে, যেহেতু অপশানে সবগুলো কিলোওয়াট আওয়ারে দেওয়া আছে। সো আমরা জানি ক্ষমতা এখানে দেওয়া আছে 100 ওয়াট ইন্টু আমাদের টাইম কত দেওয়া আছে 5 ঘন্টা। বাট আমাকে টোটাল বৈদ্যুতিক শক্তি কাউন্ট করতে হবে, তার মানে আমি টাইম যদি 5 ঘন্টা গুণ করি, সেই 5 ঘন্টা হচ্ছে এক দিনে। সো আমাকে 30 দিনের জন্য 5 ঘন্টা গুণ দিতে হবে। সো এটা হচ্ছে আমাদের টাইম, ঠিক আছে। এবং এই জিনিসটাকে আমাদের আওয়ারে কনভার্ট করতে হবে, তাহলে এটা হচ্ছে আমাদের আওয়ারে অলরেডি আছেই। তাহলে আমাদের এই ওয়াটটাকে কিলোওয়াটে কনভার্ট করার জন্য 1000 দিয়ে আমি ভাগ দিব, তাহলে আমার অ্যান্সার হবে 15 কিলোওয়াট আওয়ার। কোনটার সান্দ্রতা সবচেয়ে কম? সো সান্দ্রতা জানি আমরা ফ্লুইডের একটা প্রপার্টি, সেটা হচ্ছে ফ্লুইডের একটা সারফেসের উপর দিয়ে যখন আরেকটা সারফেস চলাফেরা করতে চায়, তখন একটা সারফেস অন্য একটা সারফেসকে যেই ফ্রিকশনটা অপোজিট ডিরেকশনে দেয়, সেই জিনিসটা হচ্ছে ফ্লুইডের ক্ষেত্রে সান্দ্রতা। এই জিনিসটা অনেকটা তোমার সলিডের যে ফ্রিকশন সেটার মতো তোমরা চিন্তা করতে পারো। একটা সারফেসের উপর দিয়ে একটা বস্তু চলার সময় যেরকম সারফেসটা তোমার অপোজিট ডিরেকশনে ফ্রিকশন দেয়, এই ফ্রিকশনটা কখন আসে? যখন এই বস্তুটার এবং এই তোমার সারফেসের মাঝখানে একটা রিলেটিভ ভেলোসিটি থাকে। তো তোমার দুইটা ফ্লুইডের যে লেয়ার, একটা যদি আরেকটা হচ্ছে বেশি ভেলোসিটিতে যায়, তখন তাদের ভিতরে রিলেটিভ ভেলোসিটি থাকবে। তো রিলেটিভ ভেলোসিটি থাকার ফলে যে ফ্রিকশনটা ফ্লুইড দেয় সেটাকে আমরা ফ্লুইডের ভাষায় সান্দ্রতা বলি। সো সান্দ্রতার যে ভ্যালুটা, এটা সবচেয়ে কম হয় অ্যাকচুয়ালি তোমার যাদের অ্যাটমিক মাস কম, পরমাণুগুলোর ক্ষেত্রে আর কি। এখানে যেহেতু তোমার কোনো ফ্লুইড দেওয়া নাই, ফ্লুইড বলতে আমরা গ্যাস এবং লিকুইড দুইটাকেই কিন্তু বোঝায়। সো লিকুইড এখানে দেওয়া নাই, আমাদের যেহেতু গ্যাস দেওয়া আছে, সো গ্যাসের ক্ষেত্রে আমরা অ্যাটমিক মাস কম্পেয়ার করব। এবং প্রশ্নে অপশানেরগুলো সবচেয়ে কম ছিল তোমার হাইড্রোজেনের অ্যাটমিক মাস, তাহলে হাইড্রোজেনের সান্দ্রতা সবচেয়ে কম হবে। থার্ড হচ্ছে সরল দোলক দ্বারা কি নির্ণয় করা যায়? সো এটা খুবই ইজি কোয়েশ্চেন। সরল দোলক হচ্ছে আমরা জানি সরল দোলক তার যে প্রপার্টিগুলো আছে যেগুলো আমরা পড়ি, যেমন দোলনকাল, সেই দোলনকাল ইউজ করে আমরা অনেক কিছু নির্ণয় করতে পারি। যেমন বইয়ে উদাহরণগুলো ছিল যে 1 নাম্বার হচ্ছে তুমি এই সরল দোলকের কনসেপ্ট ইউজ করে তুমি পাহাড়ের উচ্চতা নির্ণয় করতে পারো। 2 জায়গায় পাহাড়ের উচ্চতায় এবং তোমার এই ভূমি অবস্থায় তাদের দোলনকালের কম্পেয়ার করে তোমরা পাহাড়ের উচ্চতাটা কিন্তু নির্ণয় করে ফেলতে পারো এখানে ইজিলি। সো একটা হচ্ছে পাহাড়ের উচ্চতা নির্ণয় করা যায়, এবং আরেকটা জিনিস নির্ণয় করা যায়, সেটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। সো অভিকর্ষজ ত্বরণ নির্ণয় করতেও কিন্তু আমরা সরল দোলক ইউজ করতে পারি। ওকে, সো অভিকর্ষজ ত্বরণ হবে এখানে অ্যান্সার। থার্ড হচ্ছে তোমার তারপরের প্রশ্ন হচ্ছে স্থির কাঠামোর তুলনায় গতিশীল কাঠামোর সময় ধীর চলাকে কি বলে? সো আমরা জানি এই কনসেপ্টটা হচ্ছে রিলেটিভিটির কনসেপ্ট, যে দুইটা মিডিয়াম একটার সাপেক্ষে যদি আরেকটা, মিডিয়াম বলবো না, আমি এটাকে বলবো ফ্রেম। সো দুইটা ফ্রেম যদি একটা থেকে আরেকটা একটা নির্দিষ্ট রিলেটিভ ভেলোসিটিতে যাইতে থাকে এবং সেই ভেলোসিটিটা যদি সমবেগ হয়, সো একটা কাঠামোর সাথে সাপেক্ষে তোমার আরেকটা কাঠামো কিন্তু এখানে স্থির কাঠামো না, গতিশীল কাঠামো। সো গতিশীল কাঠামো থেকে তুমি যদি পরিমাপ করতে চাও সময়, তাহলে তুমি দেখবা স্থির কাঠামোর তুলনায় ধীরে চলবে। সো এই যে ফেনোমেনন বা ঘটনা, এটাকে আমরা বলি টাইম ডায়ালেশন বা কাল ধীরগায়ন। ওকে, সো এটা হচ্ছে কাল ধীরগায়ন, এটার ডেফিনেশন থেকে তোমরা অ্যান্সার করতে পারবা। তারপরের প্রশ্নটা তোমার শর্ট সিলেবাসে বাইরে থেকে আসছে, ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়মে বৃদ্ধাঙ্গুলি কি নির্দেশ করে? সো ফ্লেমিংয়ের রাইট হ্যান্ড রুলে অ্যাকচুয়ালি তোমার 3টা আঙ্গুলি ইউজ করা হয়। সো বৃদ্ধাঙ্গুলি, তারপরে ধরো এই 3টা আঙ্গুল, ধর বৃদ্ধাঙ্গুলি থেকে শুরু করে তোমার ক্রমান্বয়ে যে 3টা আঙ্গুল আছে, সেই 3টা আঙ্গুল একটা থেকে আরেকটার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে তোমরা এটাকে ফিক্সড রাখতে হবে। সো এটা যদি আমরা করি, এটা যদি আমাদের বৃদ্ধাঙ্গুলটা ধরো এটা হয়, সো বৃদ্ধাঙ্গুলটা আমাদের পরিবাহীর উপর যে ক্রিয়াশীল বিক্ষেপটা থাকে, বিক্ষেপ বলতে আমরা এখানে অ্যাকচুয়ালি ফোর্স বলবো। এটা ফোর্স বল মনে থাকলে আমাদের সবচেয়ে ইজি হবে জিনিসটা ভিজুয়ালাইজ করার জন্য। সো তার যেই বৃদ্ধাঙ্গুলিটা সেটা তোমার ফোর্সের ডিরেকশন নির্ধারণ করে, এবং তার যেই সামনের দিকের আঙ্গুলিটা সেটা অ্যাকচুয়ালি তোমার চৌম্বক ক্ষেত্রের যেই ডিরেকশন সেটা তোমার নির্ধারণ করে।
সো আমাদের প্রশ্ন অনুযায়ী বৃদ্ধাঙ্গুলটার অ্যান্সার কী হবে? ফোর্স, বাট অপশানে তো ফোর্স নাই, তো সেটা হবে তোমার পরিবাহের উপর ক্রিয়াশীল বিক্ষেপ, যেটাকে আমরা ফোর্স হিসেবে চিন্তা করতে পারি। তারপরের প্রশ্নটা হচ্ছে দুইটা বস্তুর ঘর্ষণে তাপ উৎপন্ন হওয়া কোন ধরনের প্রক্রিয়া? সো এটা আমরা ইজিলি বুঝতে পারতেছি, যখন ঘর্ষণ হয়, সো ঘর্ষণের ক্ষেত্রে আমরা জানি একটা বস্তুর উপর দিয়ে যখন আরেকটা বস্তু রিলেটিভ ভেলোসিটি নিয়ে চলতে থাকে, তখন তাদের সারফেসের যে কন্ট্যাক্ট এরিয়া, সেখানে তোমার ফ্রিকশন জেনারেট হবে, এবং এই ফ্রিকশন অলওয়েজ তোমার বস্তু যেই দিকে সরণ ঘটবে তার অপোজিট ডিরেকশনেই কিন্তু থাকবে। তার মানে এই না তুমি ধরো বস্তুটাকে যদি সামনের দিকে নাও, ফ্রিকশন যদি পিছনের দিকে থাকে, বস্তুটার যদি উল্টা ডিরেকশনে নাও, তখনও কিন্তু ফ্রিকশনটা অলওয়েজ বস্তুটার পিছনের দিকেই কিন্তু কাজ করবে। তার মানে এই যে প্রক্রিয়ার যে ঘর্ষণে যে তাপ উৎপন্ন হইতেছে, এইখানের যে তোমার নেট ফোর্স সেটা জিরো হওয়ার কোনো পসিবিলিটিস কিন্তু নাই। তার মানে এখানে যে কৃত কাজ নেট ওয়ার্ক সেটা ডাজেন্ট ইকুয়াল জিরো। সো নেট ওয়ার্ক যদি ডাজেন্ট ইকুয়াল জিরো হয়, তাহলে আমরা বলি সেই ধরনের প্রক্রিয়াটাকে আমরা অপ্রত্যাবর্তী প্রক্রিয়া বলে থাকি। সো এটার অ্যান্সার হচ্ছে তোমার অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। যদি এমন হইতো ঘটনা যে তুমি একটা পয়েন্ট থেকে বস্তুটাকে অন্য একটা পয়েন্টে নিয়ে গিয়ে পুনরায় আগের পয়েন্টে নিয়ে আসছো, তার মানে যেই জায়গা থেকে যাত্রা শুরু করছো পুনরায় ওই বিন্দুতে আসাতে তোমার যে নেট ওয়ার্ক ডান সেটা যদি তোমার জিরো হয়, তাহলে সেই প্রক্রিয়াটাকে আমরা বলবো রিভার্সিবল বা প্রত্যাবর্তী প্রক্রিয়া। বাট এখানে যেহেতু নেট ফোর্স বা নেট ওয়ার্ক ডান যেটাই বলি না কেন আমরা, সেটা যেহেতু জিরো হবে না, সো এটা হচ্ছে তোমার একটা অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। তারপর এটা খুবই ইজি কোয়েশ্চেন, 30 ডিগ্রি সেলসিয়াসে কত কেলভিন হয়? এটা তো আমরা সবাই জানি, শুধুমাত্র আমাদের জানা রাখা লাগবে যে কেলভিন স্কেলের সাথে সেলসিয়াস স্কেলের সম্পর্ক কী। সো আমরা জানি সেলসিয়াস স্কেলের টেম্পারেচারটা যদি আমরা সি ধরি, তো সেটার সাথে 273.15 যোগ করলে আমরা কেলভিন স্কেলের টেম্পারেচার পাই। তাহলে সেলসিয়াস স্কেলের মান যদি হয় 30 ডিগ্রি সেলসিয়াস, তাহলে কেলভিন স্কেল সেটা কত হবে? 303.15 কেলভিন, বা অপশানে যদি 303 থাকে তো সেটাকে আমরা দেখাবো। সো 303 কেলভিন হচ্ছে এখানে অ্যান্সার। তারপর পৃথিবীর মুক্তিবেগের মান কত? সো এটা আমরা সবাই জানি 11.2 কিলোমিটার পার সেকেন্ড হয়। এটা তাহলে এটা মুখস্থ রাখতে পারো, অথবা কেউ চাইলে সূত্র ইউজ করতে পারো, √2 rg। সো কারো যদি ভ্যালুগুলো বসাইতে অসুবিধা হয়, তাহলে তাকে অবশ্যই এই জিনিসটাকে মুখস্থ রাখা লাগবে। সো এটা আর এক্সপ্লেন করলাম না। তারপরের প্রশ্নটা হচ্ছে কোন তাপমাত্রায় সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেল সমান হয়? সো যেহেতু এই ধরনের প্রশ্ন আসছে মেডিকেলে, তার মানে ক্যালকুলেটর ছাড়া যদি এটাকে করতে চায় তাহলে অবশ্যই অনেক সময় লাগবে তোমার। সো এটার অ্যান্সার করার পরীক্ষার হলে একমাত্র উপায় হচ্ছে এটাকে মুখস্থ রাখা। সো মুখস্থ না রাখতে হলে কী করতে হবে? আমাদের সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের যে সম্পর্কটা আছে, সেই সম্পর্কটা থেকে আমাদের এখানে ভ্যালুটা বের করতে হবে যে কোন টেম্পারেচারে আমাদের সেলসিয়াস এবং ফারেনহাইট সমান হয়। সো কীভাবে করো সেটা? সো আমরা ধরে নিলাম অজানা একটা টেম্পারেচার এক্স, সেই টেম্পারেচারটা সেলসিয়াসে যত ভ্যালু দেবে ফারেনহাইটে সেম ভ্যালু দেবে। সো সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের যে সম্পর্কটা আছে ঊর্ধ্ব স্থিরাঙ্ক নিম্ন স্থিরাঙ্কের রেশিও দিয়ে আমরা জানি, সেই সম্পর্কটা হচ্ছে এরকম: সেলসিয়াস -0, 100 - 0 ইকুয়ালস ফারেনহাইট -32, 212 - 32। ওকে, তার মানে C/100 = F - 32/180। সো এইখানে সেলসিয়াস এবং ফারেনহাইট যেহেতু সেম টেম্পারেচার হইতে হবে, সেম টেম্পারেচার মানে হচ্ছে ভ্যালুটা তোমার সেম দিবে, তাহলে দুইটার জায়গায় ভিতরে আমরা এক্স বসাবো, তারপর এই জিনিসটা তোমার ক্যালকুলেট করতে হয়। সো ক্যালকুলেটর থাকলে ক্যালকুলেটর দিয়ে করব, অথবা ক্যালকুলেটর না থাকলে আমরা এটাকে কাটাকাটি করব, একটু সময় লাগবে অনেক, বাট আমাদের ফাইনালি অ্যান্সার বের হবে -40 ডিগ্রি। তার মানে আমি যদি -40 ডিগ্রি সেলসিয়াস এরকম কোন একটা রুমে অবস্থান করি, যেই রুমের টেম্পারেচার -40 ডিগ্রি সেলসিয়াস, তাহলে আমি যদি একটা ফারেনহাইট স্কেল বের করে সেই রুমের টেম্পারেচার মাপি, তখন দেখবো আমার যে রেজাল্টটা সেটা হচ্ছে -40 ডিগ্রি ফারেনহাইট। তার মানে সংখ্যা ভিত্তিতে তার দুইটার ভ্যালু কি সেম। সো প্রশ্নটা সেই সেন্সেই করা হয়। তারপর হচ্ছে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র কোথায় ব্যবহৃত হয়? সো এটা জানি আমরা, শূন্যতম সূত্রের অ্যাপ্লিকেশনে এটা ইউজ হয়, এবং থার্মোমিটার তৈরিতে আমার শূন্যতম সূত্র ইউজ হয়। সো শূন্যতম সূত্রটা আসলে কি মনে আছে অবশ্যই সবাই, যে আমাদের তিনটা বস্তু আমাদের দরকার হয়
তিনটা বস্তুর ভিতরে যে কোনো দুইটা বস্তু যদি, একটা বস্তু যদি, আর ধরো তিনটা বস্তু আমি নিলাম এ বি এবং সি, এখানে এ বস্তু এবং সি বস্তু, এই দুইটা বস্তুর ভিতরে যদি তোমার তাপীয় সমতা থাকে, মানে দুইটার টেম্পারেচার যদি সমান হয়, এবং বি বস্তু এবং সি বস্তুর যদি টেম্পারেচার সমান হয় টিসি, তাহলে অবশ্যই তোমার এ বস্তু এবং বি বস্তুরও টেম্পারেচার সেম হবে। সো এইটা তোমার থার্মোমিটার তৈরিতে কোথায় ইউজ হয় সেটা যদি বোঝার চেষ্টা করো, সেটা হচ্ছে অনেকটা এরকম যে আমাদের শরীরে যখন টেম্পারেচার মাপার জন্য আমাদের থার্মোমিটার যখন আমরা শরীরে লাগাই, তখন আমাদের দেহের সাথে কন্ট্যাক্টে আসে কি থার্মোমিটারের যে কাঁচটা সেটা, এবং থার্মোমিটারের ভিতরে কিন্তু পারদ থাকে। তার মানে এখানে তিনটা ম্যাটেরিয়াল ইউজ হয়ে গেছে। এই যে এ বি সি তিনটার কথা বললাম, সো তিনটার ভিতরে একটা হচ্ছে আমাদের দেহ, একটা হচ্ছে পারদের যে কাঁচ, যে থার্মোমিটারের যে কাঁচটা থাকবে সেইটা, এবং থার্ড হচ্ছে পারদ। সো টেম্পারেচারের যে ব্যালেন্সটা সেটা কিন্তু আমাদের দেহের সাথে কাচের ডিরেক্ট সংস্পর্শ আসে। এখন দেহের সাথে কাচের সম্পর্ক এবং কাচের সাথে আমাদের পারদের সম্পর্ক। সো যখন আমাদের হাইয়েস্ট টেম্পারেচার, যখন আমাদের দেহের টেম্পারেচারের সাথে যখন থার্মোমিটারের ভিতরের টেম্পারেচার যখন সাম্যতা চলে আসে, তখন কিন্তু তিনোটার টেম্পারেচার সেম হয়, টিএ, টিবি এবং টিসি। সো এই যে শর্তটা, এই শর্তটা কোথায় আমরা পাই? তাপগতিবিদ্যার শূন্যতম শর্তে। 200 কেজি ভরকে 0.1 মিটার পার সেকেন্ড ধ্রুববেগে তুলতে ক্রেনের ক্ষমতা কত হবে? সো একটা ভর দেওয়া আছে, বস্তুর ভর দেওয়া আছে 200 কেজি, তাকে আমি ভি ইজ ইকুয়াল টু 0.1 মিটার পার সেকেন্ড ধ্রুববেগে উপরে তুলতেছি, তাহলে ক্রেনের ক্ষমতা কত হবে? আমরা জানি ক্ষমতার ইকুয়েশন অবশ্যই সবার মনে আছে, পি ইজ ইকুয়ালস টু ডাব্লিউ বাই টি। এখন ডাব্লিউর ইকুয়েশন হচ্ছে ডাব্লিউ ইজ ইকুয়ালস টু এফ এস ডিভাইডেড বাই টি, তাহলে এফ হচ্ছে এস ডিভাইডেড বাই টি। তাহলে ফোর্সের মান আমাদের জানি 200 ইন্টু 9.8, যেটা তার ভর, ইন্টু এস বাই টি যেই ভ্যালুটা সেটা আমরা জানি আমাদের ভ্যালোসিটি। সো ভ্যালোসিটির মান এখানে দেওয়া আছে কত, দেখো তো। সো ভ্যালোসিটির মান কিন্তু এখানে 0.1 দেওয়া আছে, সো ইন্টু 0.1, ঠিক আছে। সো এটা যদি ক্যালকুলেট করি আমার রেজাল্ট হবে 215.6 ওয়াট। সেমিকন্ডাক্টর রূপে ব্যবহৃত অপধাতুর প্রতীক কী? সো সেমিকন্ডাক্টর যে যে ধাতুগুলো আমরা ইউজ করি সেগুলো মেনলি, সেমিকন্ডাক্টর তো আমরা ধাতু ইউজ করব না, সেমিকন্ডাক্টর তৈরিতে আমরা অপধাতু ইউজ করি। সো জার্মেনিয়াম হচ্ছে একটা অপধাতু, এটা সেমিকন্ডাক্টর তৈরিতে ইউজ হয়। সো এটা আমাদের এখানে অ্যান্সার। আলোর বর্ণের পরিবর্তন হয় কি পার্থক্যের জন্যে? মানে তুমি যে লাল আলো, ধরো এখানে হলুদ কালার, এখানে কমলা কালার, এই দুইটা কালারের যে পার্থক্য দেখতে পাইতেছো তোমার চোখে যে আসতেছে কালারটা স্ক্রিন থেকে, সেই দুইটা কালারের ডিফারেন্সের রিজন কি? আমরা জানি সেই রিজনটা হচ্ছে ল্যামডা বা তরঙ্গ দৈর্ঘ্য। সো আলোর তরঙ্গ দৈর্ঘ্য যখন চেঞ্জ হবে তখন তার কালারটাও কিন্তু কি চেঞ্জ হয়ে যায়। সো তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে এখানে অ্যান্সার। জীবাণুনাশক হিসেবে ব্যবহৃত অতিবেগুনি রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য কত হয়? এটা আমরা জানি 240 থেকে 280 ন্যানোমিটার এই রেঞ্জে থাকে। এটা মুখস্থ টাইপের প্রবলেম দিছে। অপটিক্যাল ফাইবারের প্রধান উপাদান কি? সো এটার যদি জেনারেলাইজ অ্যান্সার দিতে চাই, অপটিক্যাল ফাইবারের প্রধান উপাদান হচ্ছে কাঁচ, কারণ কাঁচগুলাই খুবই সূক্ষ্মভাবে থাকে এবং সেগুলাই অনেকগুলা কাঁচ এর যেই সূক্ষ্ম সূক্ষ্ম নল সেগুলো একসাথে মিলায়া অপটিক্যাল ফাইবার তৈরি করা হয়। সো কাঁচের যেই প্রধান উপাদান সেটাকে আমরা এখানে অ্যান্সার হিসেবে গণ্য করতে পারি। কাঁচের প্রধান উপাদান হচ্ছে তোমার সিলিকন ডাইঅক্সাইড। তড়িৎ ক্ষেত্রের কোনো একটা বিন্দুতে একটা একক ধনাত্মক আধান স্থাপন করলে সেটা যে পরিমাণ আকর্ষণ বা বিকর্ষণ বল অনুভব করবে সেটাকে আমরা তড়িৎ প্রাবল্য বলে থাকি। সো এটা হচ্ছে তড়িৎ প্রাবল্যের ডেফিনেশন, যে আমি ধরো এখানে একটা ইলেকট্রিক ফিল্ড আছে তড়িৎ ক্ষেত্র, অসীম থেকে আমি একক ধনাত্মক আধান মানে 1 কুলম্ব চার্জকে তড়িৎ ক্ষেত্রের যে কোনো একটা পয়েন্টে নিয়ে আসলাম, ধরো এই পয়েন্টে নিয়ে আসলাম। সো নিয়ে আসতে হলে অবশ্যই তোমার ইলেকট্রিক ফিল্ডের ভিতরে যদি তুমি একটা চার্জকে আনা নেওয়া করো, অবশ্যই তোমার এখানে ফোর্স দিতে হবে, কারণ চার্জ দুইটা একটা একটাকে রিপালশন করবে অথবা অ্যাট্রাকশন করবে। তাহলে আকর্ষণ বিকর্ষণের বিরুদ্ধে যেহেতু তোমার এখানে কাজ করতে হবে, তাহলে অবশ্যই ফোর্স প্রয়োগ করতে হবে এখানে। তাহলে প্রতি ইউনিট চার্জে যে ফোর্সটা প্রয়োগ করবা সেটাকে আমরা কি বলি? তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য। সো রাসায়নিক বিক্রিয়ায় পরমাণুতে যে পরিবর্তনটা ঘটে সেটা কি ধরনের পরিবর্তন? সো এই প্রবলেমটা অ্যাকচুয়ালি তোমাদের নিউক্লিয়ার ফিজিক্স ওই চ্যাপ্টারটা থেকে আসছে।
তো সেখানে আমরা পড়তাম যে নিউক্লিয়ার রিঅ্যাকশন। নিউক্লিয়ার রিঅ্যাকশন কি? নিউক্লিয়ার রিঅ্যাকশন হচ্ছে যখন দুইটা মৌলর ইন্টারেকশনে তাদের নিউক্লিয়াসের চেঞ্জ হয়ে যায়, মানে নিউক্লিয়াসে যে আমাদের পার্টিকেলগুলো থাকবে, যেমন নিউট্রন, প্রোটন, সেগুলোর যদি চেঞ্জ হয় কোনো রিঅ্যাকশনে, সেই ধরনের রিঅ্যাকশনটাকে আমরা বলি নিউক্লিয়ার রিঅ্যাকশন। এবং রাসায়নিক বিক্রিয়া হচ্ছে ওই ধরনের রিঅ্যাকশন যেখানে তোমার পরমাণু সমূহের যে রিঅ্যাকশন হবে তাদের ইলেকট্রন সংখ্যারই শুধুমাত্র চেঞ্জ হবে। কেউ ইলেকট্রন সংখ্যা বাড়বে, কারোর ইলেকট্রন সংখ্যা কমে যাবে। সো ইলেকট্রনের তোমার আদান প্রদান ঘটে তোমার রাসায়নিক বিক্রিয়ায়। সো এটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার তোমার চিনার পদ্ধতি। যে সকল মৌলের পারমাণবিক সংখ্যা অ্যাকচুয়ালি এখানে সমান হবে, যে সকল মৌলের পারমাণবিক সংখ্যা সমান এবং প্রোটন সংখ্যা ভিন্ন। সো আচ্ছা, সরি, আমাদের প্রবলেমটা একটু ভুল আছে এখানে। সো যে সকল মৌলের পারমাণবিক সংখ্যা এবং প্রোটন সংখ্যা দুইটাই সেম জিনিস, সেগুলো যখন ভিন্ন হবে কিন্তু ভর সংখ্যা সেম হবে, তাদেরকে আমরা কি বলি? তাদেরকে আইসোবার বলা হয়। যখন প্রোটন সংখ্যা সমান হবে, ভর সংখ্যা ভিন্ন হবে, সেটাকে আমরা আইসোটোপ বলি। ওকে, সো ভূমিকম্পের সৃষ্টি হওয়ার রিজন কি? সো আমরা জানি ভূমিকম্প সৃষ্টি হয়, অনেকগুলো অপশন ছিল। সো সবচেয়ে বেস্ট অপশন হচ্ছে টেকটনিক প্লেটের সীমানায়, কারণ টেকটনিক প্লেটের স্থানান্তরের ফলেই কিন্তু, স্থানান্তর বা মুভমেন্ট যেটাই তুমি বলো না কেন, সেটার কারণেই কিন্তু আমরা জানি ভূমিকম্প তৈরি হইতেছে। সো টেকটনিক প্লেটের সীমানা এরিয়াতে তোমার ভূমিকম্প সৃষ্টির সম্ভাবনা কিন্তু খুব বেশি। সো টেকটনিক প্লেটের সীমানায়, এখানে সেটা অ্যান্সার। বাংলাদেশের বায়ুর আর্দ্রতা সবচেয়ে বেশি কোথায় থাকে? সো বায়ুর আর্দ্রতা সবচেয়ে বেশি হওয়া মানে হচ্ছে তোমার ওই এরিয়াতে যে জলীয় বাষ্পের পরিমাণ সেটা সবচেয়ে বেশি। সো এটার অনেক যে ধরনের অপশনগুলো প্রশ্নে দেওয়া আছে সেটা হচ্ছে বিভিন্ন এরিয়ার নাম দেওয়া আছে, চট্টগ্রাম, ময়মনসিংহ, ওই এরিয়াতে তোমার বিভিন্ন মাসের নাম সহ অ্যাড করা আছে। যেমন ধরো ময়মনসিংহের জুলাই মাস, চট্টগ্রামের আগস্ট মাস। সো এই ধরনের প্রশ্ন আমরা অ্যান্সার করবো অ্যাকচুয়ালি কীভাবে? দুইভাবে অ্যান্সার করতে হবে তোমাকে এই প্রবলেমটা। সেটা হচ্ছে বাংলাদেশের রেসপেক্টে তোমার আর্দ্রতা সবচেয়ে বেশি থাকে বর্ষাকালে। যেহেতু বর্ষাকালে আর্দ্রতা সবচেয়ে বেশি থাকে, তাহলে তোমাকে এটা বুঝতে হবে আগে যে কখন বাংলাদেশে বর্ষাকাল থাকে। সো বাংলাদেশের বর্ষাকাল নর্মালি তোমার জুলাই থেকে শুরু হয়ে সেপ্টেম্বর, অক্টোবর পর্যন্ত কিন্তু বর্ষাকাল তোমার চলতে থাকে। সো জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত যে অপশনগুলোতে মাসগুলো বিদ্যমান থাকবে সেগুলোই তোমার অ্যান্সারের ক্রাইটেরিয়াতে আসবে। সো এটা করার পরে আমরা যেহেতু মাসের এখন রেঞ্জ জানি জুলাই থেকে অক্টোবর, সো আমরা ধরে নিলাম অক্টোবরকেই। সো জুলাই থেকে অক্টোবরের ভিতরে আমাদের সবগুলা এরিয়া আমাদের অ্যান্সার করতে হবে। এখন এরিয়ার বেসে যদি আমাদের অ্যান্সারটা করতে হয়, যেমন চট্টগ্রাম, তারপর ধরো খুলনা দেওয়া আছে, তারপর ধরো ময়মনসিংহ, এই তিনটা জেলা বিভাগের নাম মনে করে দেওয়া আছে। সো কোন বিভাগে তোমার যে বায়ুর আর্দ্রতা সবচেয়ে বেশি হবে? সো এটা অ্যান্সার করার জন্য তোমাকে যেটা মাথায় রাখা লাগবে সেটা হচ্ছে তোমার বাংলাদেশের যে ভৌগোলিক যেই স্ট্রাকচার সেটা সম্পর্কে একটু ধারণা রাখা লাগবে। যে আমরা জানি সমুদ্র পৃষ্ঠের কাছাকাছি থাকবে যে এরিয়াটা, সেখানে বায়ুর জলীয় বাষ্পের পরিমাণ কিন্তু সবচেয়ে বেশি হবে। এখন চট্টগ্রাম যেহেতু পার্বত্য এলাকা এবং সেখানে সমুদ্র বঙ্গোপসাগরের খুবই নিকটে আছে, সো চট্টগ্রামের তুলনায় বাকিদের কিন্তু সমুদ্রপৃষ্ঠ থেকে যে ডিস্টেন্স সেটা কিন্তু বেশি। তাহলে এই যে এলাকাগুলো আছে নিচেরগুলা, চট্টগ্রাম বাদে বাকিগুলা, তাদের কিন্তু তোমার বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ তুলনামূলক কম হবে চট্টগ্রামের তুলনায়। তাহলে চট্টগ্রামের আগস্ট মাসে হচ্ছে এখানে অ্যান্সার।